সিলেটের ১৩ উপজেলার সবগুলোই এখন বন্যা কবলিত। প্রায় ৮.৫ লাখ মানুষ পানিবন্দী। সবচেয়ে বেশি প্লাবিত কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন। তলিয়েছে ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। গরু মহিষ নিয়ে আশ্রয় কেন্দ্রে অনেকেই। প্রত্যন্ত এলাকায় ত্রাণ না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন দরিদ্রদের একটি বড় অংশ। চারপাশে বিস্তীর্ণ জলরাশি, মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো বালির ঢিবি। ঘরবাড়ি ডুবে যাওয়ায় এখানে পলিথিন বা চাটাইয়ের তাঁবুতে আশ্রয় নিয়েছে ২০টি পরিবার। ৪০ জন মানুষের সাথে একই ছাদের নিচে আশ্রয় পেয়েছে গৃহপালিত প্রাণীরাও। কোম্পানিগঞ্জ উপজেলার শিমুলতলা আদর্শ গ্রামে কমপক্ষে ১,০০০ মানুষের বসবাস। ঈদের আগের দিন থেকে হঠাৎই উজানের ঢলে নেমে আসে দুর্যোগ। পানির নিচে তলিয়ে যায় ঘরবাড়ি। পরিস্থিতি এতটাই খারাপ যে ঈদ উদযাপন নয়, বেঁচে থাকার লড়াইয়ে তারা। ঈদের দিন আসলাম ঘরের ভিতরে পানি রুষে কারা জীবতানে ফাঁসি না কার ফিন্দাতাম সবকিছু ভিজা আনতাম, 2টা বালিশ আনছি, 8টা 7টা পানি। বেশি মানুষ স্কুলে গেছে, কয়েকটা ফ্যামিলি আছে আপনার ওই বালুর স্টকে, আর কয়েকটা ফ্যামিলি আছে ঘরের ভিতরে মাছা বাইন্দা থাকতেছে। ২০২২ সালে বানের তোরে ভেঙে যায় জুলিকা বিবির ঘর। ষাটোর্ধ্ব এই বৃদ্ধার ঘর এবারের বন্যায়ও ভেসে যাওয়ার ঝুঁকিতে। ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালবাড়ি গ্রামে নৌকা নিয়ে ঢুকলে এসব করুণ দৃশ্য চোখে পড়ে। অথচ বানভাসী এসব মানুষ এখনো দেখা পাননি তাদের দেখে রাখার প্রতিশ্রুতি দেয়া জনপ্রতিনিধিদের। আমাদের তো দুঃখ হইয়া যায়, আমাকে খোঁজখবর করুন না, অতটুকু আমার আবেদন। এই ঘর বাড়ি ভাঙ্গা গেছে, গরু বাছুর সব ডুবে গেছে, এরপর সবটা চলে গেছে। সিলেটে সবচেয়ে বেশি প্লাবিত গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার প্রায় ৪০টি গ্রাম পানির নিচে। প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলায় ৫৫৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে প্রত্যন্ত এলাকায় ত্রাণ সরবরাহ প্রয়োজনের তুলনায় খুবই কম। সালে সালে লাগিছে পানি, ওফারও কইয়া তো এই জায়গায় আইছি। চেয়ারম্যান আইছে না, কেউ কোনো খবর নিছে না। আমরা বাদা লাকড়ি দিয়া অনেক কষ্ট করিয়া রান্না বাড়া করে। অবশ্য জনপ্রতিনিধিদের দাবি, ত্রাণ তৎপরতায় চেষ্টার কোনো ঘাটতি নেই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় যারা আছেন তাদের প্রত্যেককে আমরা তাদের টিমের মাধ্যমে, আমাদের ইউনিয়ন পরিষদের সদস্য যারা আছে তাদের মাধ্যমে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি। আগামী কয়েকদিন ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে জেলা প্রশাসন। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। আরও ৩ থেকে ৪ দিন সিলেট অঞ্চলে বন্যার অবনতি হবে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পুরো জুন মাস জুড়েই সিলেটে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেট অঞ্চলের নদ নদীর পানি বাড়ছে। সুরমা কুশিয়ারার পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। তলিয়ে গেছে সিলেট সুনামগঞ্জের বহু এলাকা। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। আগামী ৩-৪ দিন সিলেটের বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে, তবে বেশি দিন স্থায়ী হবে না বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সিলেট অঞ্চলে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজারে সবগুলো মিলে প্রায় ১৩টা পয়েন্টে বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে এবং আমরা ধারণা করছি যেহেতু বৃষ্টিপাতটা এখনও অব্যাহত রয়েছে, সো আগামী ২ থেকে ৩ দিন এরকম অবস্থা একটা বিরাজমান থাকবে এবং বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হবে। সিলেট অঞ্চলে পুরো মাস জুড়েই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সিলেটে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং সিলেট বিভাগে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী যে এই মাসের যে বাকি দিনগুলো বাকি আছে সেই দিনগুলোতেই সিলেট বিভাগে কিন্তু থেমে থেমে বৃষ্টি হবে। বৃষ্টিপাতের তীব্রতা কখনো কম বা বেশি হতে পারে। সিলেটের পাশাপাশি দেশের অন্যান্য এলাকাতেও বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যা পরিস্থিতিতে ভয় না পেয়ে সাহস ও ধৈর্য নিয়ে এর মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান। বুধবার সিলেটে বন্যা পরিস্থিতির পরিদর্শনে গিয়ে নগরীর জন্য ১০০ টন চাল ও নগদ ১০ লাখ টাকা সহায়তার ঘোষণা দেন। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন
ত্রাণ প্রতিমন্ত্রী। দুর্যোগপূর্ণ এরকম ভৌগোলিক কারণে অনেক দেশ আছে, জাপান আছে, ফিলিপাইন আছে, আপনারা জানেন যে নেপাল দুর্যোগপূর্ণ এলাকা, তুরস্ক। সুতরাং এদেরকে ভয় পাওয়ার কিছু নাই, আমাদের সাহসের সাথে ধৈর্যের সাথে এই দুর্যোগ মোকাবেলা করতে। আমরা জানেন যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মন্ত্রণালয় শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর একটা রোল মডেল। কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকা ডুবে আয়েশা খাতুন নামে 2.5 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার সাদোয়া দামারহাট এলাকায় নৌকাডুবি হয়। নৌকাটি গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ফিরছিল। নৌকাডুবির পর 13 জনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ জানিয়েছেন, এই ঘটনায় কেউ নিখোঁজ আছে কিনা তা খতিয়ে দেখতে অভিযান চালানো হচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কক্সবাজারের রুখিয়ায় 4টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 2 শিশুসহ 10 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন বাংলাদেশি। বুধবার মধ্যরাতে টানা বৃষ্টিতে পাহাড় ধস হয়। পরিবেশ কর্মীরা বলছেন 8 লাখের বেশি রোহিঙ্গা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। উখিয়ার বালুখালী 10 নম্বর ক্যাম্পে একই পরিবারের 4 জন মারা গেলেও প্রাণে বেঁচে যান একজন। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। বুধবার মধ্যরাতে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধস ঘটে। সকালে ক্যাম্পের স্বেচ্ছাসেবক ও আশপাশের বসবাসরত রোহিঙ্গারা মিলে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চালায়। পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। আমার বোনের স্বামী তালই আর আমার বোনের শ্বশুর পাহাড় ধসে মারা গেছে। ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসে ঘরের উপর পড়েছে। ঘরে থাকা 5 জনের মধ্যে 4 জন মাটির নিচে চাপা পড়ে মারা গেছে। শুধুমাত্র মেয়েটি বেঁচে গেছে। 5 জন মানুষের তো একদম পাহাড় ঝুঁকিতে থাকাদের সরিয়ে নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। আবারও পাহাড় ধসের সংখ্যায় করা হচ্ছে মাইকিং। এখানে যারা পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের উপরে বসবাস করছে ঝুঁকিপূর্ণ অবস্থায়, আমরা তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়দের বলেছি যে পর্যাপ্ত পরিমাণে মাইকিং এবং তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য। ক্যাম্পের পাহাড়ে 8 লাখের বেশি রোহিঙ্গা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, এমন তথ্য দিয়েছে পরিবেশ কর্মীরা। পাহাড়ে যারা এখন বাস করছে তাদেরকে পাহাড় থেকে কিভাবে একটু দূরে নিয়ে যাওয়া যায় এবং যেখানে ভূমিধসের সম্ভাবনা অনেকটা কম, সেই ব্যাপারে আমার মনে হয় কোনো উদ্যোগ গ্রহণ করার সময় হয়েছে। নিহতদের পরিবারকে সহায়তা দিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং উপজেলা প্রশাসন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের স্বার্থগুলো আদায়ে সর্বোচ্চ চেষ্টা থাকবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তিস্তার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সম্মতির একটা বিষয় রয়েছে, যা সামাল দেয়া কেন্দ্রীয় সরকারের কাজ। বুধবার সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় এসব জানান সেতুমন্ত্রী। পরে ঈদযাত্রা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদে দুর্ঘটনা কম হয়েছে। ঈদের ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরছে জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত 95টি সড়ক দুর্ঘটনায় 92 জন হতাহত হয়েছেন। মোটরসাইকেল ও ইজি বাইক দুর্ঘটনা বেশি হচ্ছে এবং এই জন্য মূলত বেপরোয়া ড্রাইভিংকেই দায়ী করেন ওবায়দুল কাদের। এই সময় মন্ত্রী আরও বলেন, মিয়ানমার বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করলে ছেড়ে কথা বলবে না ঢাকা। তিস্তা সেখানে রাজ্য সরকারের একটা ওদের অনুমোদন লাগে, তো সেটা তো ভারত সরকারের বিষয়। সূচক অবস্থানে নিয়ে আসবে, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্টের কাজ। সড়ক মহাসড়কে সরকার নির্ধারিত গতিসীমা মানছেন না চালকেরা, বেপরোয়ায় চলছে গাড়ি। এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সড়কে গতিসীমা বিজ্ঞানসম্মত নয়। দুর্ঘটনা কমাতে আগে ফেরাতে হবে শৃঙ্খলা। এই অবস্থায় প্রয়োজনে নীতিমালা সংশোধনের ব্যবস্থা থাকার কথা জানাচ্ছেন সড়ক সচিব। সড়ক মহাসড়কে যান চলাচলের গতিসীমা নির্ধারণ করেছে সরকার, কিন্তু কোনো সড়কেই মানা হচ্ছে না সেই নির্দেশনা।
সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা ২ মহাসড়কে আগের মতোই বেপরোয়া গতিতে চলাচল করছে যানবাহন। একই অবস্থা ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। চালকরা বলছেন সড়কের পরিস্থিতির উপর নির্ভর করে চালাতে হয় যানবাহন। একটা বাইদা দিলে এখন এই বাইদা দেশে এখানে ৮০ কিলোমিটার, এখন ৮০ কিলোমিটার স্পিডে যাওয়া সম্ভব নয়। এদিকে সড়কে গতিসীমা বিজ্ঞানসম্মত নয় বলছেন বিশেষজ্ঞরা। সড়ক মহাসড়কে শৃঙ্খলা না ফেরালে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। আমরা স্পিড ম্যানেজমেন্টের ক্ষেত্রে যোজন যোজন দূরে আছি। বিশৃঙ্খল কোথায় আমি দুর্ঘটনা কমার জন্য সুশৃঙ্খল হব, গতির এই যে প্রজ্ঞাপনটা আরও বিশৃঙ্খলা করবে। বিশেষ করে পুলিশের ক্ষেত্রে এটা অর্জনযোগ্য হবে না। বিভিন্ন গাড়ির বিভিন্ন গতি এবং রাস্তার মধ্যে লেখাও নাই কোন রাস্তার কত গতি। দুর্ঘটনা রোধে ও চালকদের শৃঙ্খলার মধ্যে আনতে নীতিমালা করা হয়েছে দাবি সড়ক সচিবের। নতুন সব সড়কই লেনমার্ক করা হবে। এখনো সড়কের শৃঙ্খলা পুরোপুরি কিন্তু আসে নাই। যেখানে পুরোপুরি শৃঙ্খলা আসে নাই, যদি সেখানে আমরা অতিমাত্রায় গাড়ি চালাই তাহলে দুর্ঘটনার হার আরও বাড়বে, মৃত্যুর হার আরও বাড়বে। যেখানে লেন নাই সেখানে লেনগুলি করে দিবে এখন থেকে। যখন রোড সেন হাইওয়েজ কিনবে, যদি রাস্তা নির্মাণ করবে, তখন তারা কিন্তু এই গাইডলাইন অনুসরণ করে তারা এখন লেন মার্কিং করে দিবে। প্রয়োজনে গতিসীমা সংশোধনের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান সড়ক সচিব। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে মৌসুমি ফল এলেই রাসায়নিক নিয়ে শুরু হয় শঙ্কা সন্দেহ। তবে গবেষকেরা বলছেন সারা বিশ্বেই আম কলা পাকানো হয় ইথোফেন গ্যাসে। এতে স্বাস্থ্য ঝুঁকি নেই বললেই চলে। অন্যদিকে নিরাপদ খাদ্য অধিদপ্তর বলছে মৌসুমি ফলের সবই এখন পাকার উপযোগী, তাই ক্ষতিকর কার্বাইড ক্যালসিয়াম ব্যবহারের সুযোগ থাকছে না। বাহারি আর রসালো ফল নিয়ে আসে গ্রীষ্ম। জ্যৈষ্ঠের আম লিচুর কদরই এখন সবচেয়ে বেশি। একই সঙ্গে সবার মনে আসে এই রাসায়নিকে পাকানো কিনা সেই শঙ্কা সন্দেহ। দেশের মধ্যে কোনো ফর্মুলা দেওয়া হয়নি, এটা অবাস্তব কথা, বাস্তব নয়। 2014 সালের বিশেষ অভিযানে রাজধানীতে মৌসুমি ফলে মেলে মাত্রাতিরিক্ত ফরমালিন। ধ্বংস করা হয় 1000 টন আম লিচু সহ নানা ফল। পরে প্রশ্ন ওঠে রাসায়নিক পরীক্ষার সেই কিট নিয়ে। নিরাপদ খাদ্য অধিদপ্তর বলছে সারা বিশ্বেই ইথোফেন দিয়ে আম কলা পাকানো হলেও তাতে তেমন স্বাস্থ্য ঝুঁকি থাকে না। আর এখন গাছে থাকা ফল স্বাভাবিকভাবেই পাকার পর্যায়ে, তাই নিষিদ্ধ কার্বাইড ব্যবহারের প্রয়োজন থাকছে না। এটা ইন্টারন্যাশনাল এজেন্সি অফ ক্যান্সার রিসার্চ, এরা আপনার বলেছে যে ইথোফেন নন কার্সিনোজেনিক, অর্থাৎ এই যে আপনার কেমিক্যালটি এটা মানবদেহে কোনো ক্যান্সার উৎপন্ন করবে না। গ্রীষ্মে আম লিচু ছাড়াও বাজারে ওঠে জাম, আতা, তালশাঁস ও কাঁঠালের মতো ফল। এর বাইরেও মেলে আশফল, তৈকর, করমচা, বৈচি, ডেউয়া সহ প্রায় 100 প্রজাতির ফল। আর এসব ফল কৃত্রিমভাবে পাকানোর দরকার হয় না। 13 প্রকারের যদি জাম থাকে, জাম সবগুলো ভক্ষণযোগ্য। এই যে আমাদের দেশি গাব আছে, বন গাব আছে, বিলাতি গাব আছে, তো এই ফলগুলো আজকে কোথায়? সেগুলো আপনি খুঁজে পাচ্ছেন না তো। হ্যাঁ আছে, এখন সেগুলো বিপন্ন হিসেবে কোনো না কোনো জায়গায় আছে, কিন্তু সেগুলো তো মৌসুমি ফল এবং দেশি ফল, সেগুলো এই এলাকার জন্য উপযুক্ত এবং সেগুলোর সাথে মানুষের স্বাস্থ্যের উপকার জড়িত। ঢাকা, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইলে 15 উপজেলায় অপ্রচলিত ফলের 300 বাগান গড়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাটোরের চক বৈদ্যনাথ চামড়া আড়তে এ পর্যন্ত প্রায় 20,000 পিস গরু এবং 30,000 ছাগলের চামড়া এসেছে। বিভিন্ন জেলা থেকে এখন আসছে লবণজাত চামড়া। এবার 1 থেকে 1.5 লাখ পিস গরুর চামড়া সংগ্রহের আশা আড়তদারদের। 2-1 দিনের মধ্যে ট্যানারি মালিকদের কাছে বিক্রি শুরু হবে। লবণজাত করে স্তূপ আকারে চামড়া সাজিয়ে রাখা হয়েছে নাটোরের চক বৈদ্যনাথ আড়তে। আগামী শুক্রবার ও পরের হাটে আসবে আরও লবণজাত চামড়া। আড়তদাররা বলছেন মান অনুযায়ী সরকারের বেঁধে দেওয়া দামের কাছাকাছি দরে তারা চামড়া কিনছেন। চামড়া ঠিকমতো লবণজাত করা হয়েছে। 1000, 1200, 800 এইভাবে আমরা চামড়া কিনছি। কেনার পর চামড়াগুলি আমরা নিয়ে আসি। আমার এই ভাব মতোই লবণ দিছি। যে দামটা আমরা দিছি মোটামুটি সরকারের বেঁধে দেওয়া মূল্যের কাছাকাছি গেছি, কেননা এত একটা কোয়ালিটি আছে, সব মতো একরকম দাম হবে না। কেনার পাশাপাশি আড়তদাররা এখন ঢাকার ট্যানারি মালিকদের অপেক্ষায়। তারা আসলে 2-1 দিনে বিক্রিও শুরু হবে। আমরা আশা করব ট্যানারি মালিকদের উপর, ওনারা যত তাড়াতাড়ি আমাদের মার্কেটে আসবে
আমরা তত তাড়াতাড়ি ওদের চামড়াতে তাদের কাছে আমরা ডেলিভারি দিতে পারবো। পরের হাটের যে ঢাকার পার্টিগুলো আসবে এদের কাছে আমরা বিক্রি করতে পারবোই আশা করছি আর কি, আমদানিটা আর কি। এবার 1 থেকে 1.5 লাখ পিস গরুর চামড়া সংগ্রহের আশা ব্যবসায়ী নেতাদের। মোটামুটি 1 থেকে 1.5 লক্ষ 2 লক্ষ পিস হতে পারে চামড়া আসবে গরুর চামড়া। ছাগল মোটামুটি নাটোরে 1020-30 ঢুকিছে, আরও চামড়া আসবে, সম্পূর্ণ চামড়া আসবে। আসার পরে নাটোরে চামড়া বেচা কেনার মোটামুটি মাল খুব সুন্দরভাবে লবণ দিছে, লবণজাত করেছে লোকজন। চামড়ার মান ভালো থাকায় ভালো ব্যবসার আশা করছেন আড়তদাররা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা কম, এতে কিছুটা স্বস্তিতে আড়তদাররা। তবে অপেশাদার কসাইয়ের হাতে 5 থেকে 10% চামড়া নষ্ট হতে পারে বলে ধারণা কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির। তাদের দাবি, এর বেশি চামড়া নষ্ট হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে এই খাতে। গরম এবং অতিবৃষ্টির প্রভাবে কাঁচা চামড়া সংরক্ষণ কঠিন হয়ে পড়ে ব্যবসায়ীদের জন্য। 6 ঘন্টার মধ্যে লবণজাত করা না গেলে চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা থাকে সবচেয়ে বেশি। এবার রাজধানীতে ঈদের দিন এবং পরের দিন বৃষ্টি না হওয়ায় সবচেয়ে বড় আড়ত পোস্তায় চামড়া সংরক্ষণ হয়েছে সুষ্ঠুভাবে। আড়তদাররা জানান, সময় মতো লবণজাত করতে পারায় নষ্ট হওয়ার আশঙ্কা নেই। এইবারের আবহাওয়াটা মোটামুটি ভালো, বৃষ্টি হয়নি, তো গরমটা অত্যাধিক। এখন না গরমের কারণে রিস্ক আছে চামড়া নষ্ট হওয়ার, কিন্তু আমাদের যারা বর্তমানে মজুররা আছে তারা প্রপারলি লবণ দেওয়ার কারণে আমরা চামড়াটা সংরক্ষণ করতে পারতেছি। 5%ও পাবেন না, আপনি পুরো মার্কেটটা হাঁটলে দেখতে পারবেন কোনো মাল নষ্ট হয় না। গরমটা বেশি, মালও নষ্ট হয়নি, লবণ দিয়ে সব রেখে দিয়েছি। আবহাওয়াটা একটু বৃষ্টি পাবো। আজকে আবহাওয়াটা ঠান্ডা, কালকে গরম ছিল, কিন্তু আজকে ঠান্ডা হওয়ার কারণে মাল অতিরিক্ত নষ্ট হচ্ছে না, সাথে সাথে আইসা পড়তেছে, লবণজাত করতেছে, কোনো সমস্যা নেই। তবে রোদ এবং অতিবৃষ্টির পাশাপাশি অদক্ষ হাতে ছাড়ানোর কারণে অনেক সময় চামড়া নষ্ট হয়। সে হিসেবে এবার 5 থেকে 10% চামড়া নষ্ট হতে পারে বলে ধারণা ব্যবসায়ীদের। দ্রুত সময় আমরা লবণজাত করতে পেরেছি, চামড়ার গুণগত মানও ভালো থাকবে এবং চামড়া এবার নষ্টর সংখ্যা খুবই কম থাকবে। আমাদের পার্সেন্টেজ 10%-এর মধ্যে যদি খারাপ থাকে, যে ক্ষতি হয়ে থাকে, তাহলে এটা সহনশীল। এর চেয়ে বেশি যদি হয়ে যায় তাহলে আমাদের সবারই ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রাজধানীর পোস্তায় এবার 1 লাখের বেশি কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য পূরণ হবে বলে আশা ব্যবসায়ীদের। এরই মধ্যে লক্ষ্যের 70% বেশি পূরণ হয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরিশালের মৎস্য খাতে ক্ষতি হয়েছে 222 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছেন 86,000 মৎস্যজীবী। এছাড়া 2 পাড় ধসে গেছে কয়েক হাজার ঘের, দিঘি ও পুকুরের। তালিকা তৈরি করে দ্রুত সহায়তার দাবি ক্ষতিগ্রস্তদের। বরিশালের সাতলা ইউনিয়নের 28টি গ্রামে প্রায় 400 হেক্টর জলাশয়ে মাছ চাষ করেন 5,500 মৎস্যজীবী। রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, চিংড়ি, পাবদা সহ অন্তত 20 প্রজাতির মাছ চাষ করা হয়। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে 94,000 পুকুর, বিল ও ঘেরে এখনো মাছ শূন্য। মৎস্য চাষীদের অভিযোগ, মাছ চাষে প্রশিক্ষণ দেওয়া হলেও প্রাকৃতিক দুর্যোগে মাছ রক্ষায় নেই কোনো প্রশিক্ষণ। ক্ষতি পুষিয়ে উঠতে সহায়তা চান তারা। আমার 4টা ঘেরে 10 লাখ টাকার মাছ ছিল, এখন সেই 10 লাখ তো ভালো, 10 টাকার মাছ আমার ঘেরে নাই। সাতলা বলা মাছের রাজধানী, কিন্তু এখন কিছু নাই, মাছের কোনো কিছুই নাই, সব ভাসকে গেছে। আমাদের তো সবসময় প্রশিক্ষণ দিছে মাছ চাষের, কিন্তু মাছ যে কিভাবে রক্ষা করব ওইটা আমরা শিখি নাই। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কথা জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা। বরাদ্দ পেলেই সহায়তা করা হবে। 300 জনের বেশি একটা তালিকা করছি, যেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পাঠিয়েছি সাহায্যের জন্য। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে, অবশ্যই তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব। মৎস্য বিভাগ জানিয়েছে, সহজ শর্তে ঋণ দেওয়া হলে ক্ষতি পুষিয়ে উঠতে পারবে মৎস্যজীবীরা। ক্ষুদ্র চাষিদেরকে তাদেরকে যদি কিছু প্রণোদনা দেওয়া যেত, তাহলে তারা আবার উঠে দাঁড়িয়ে আবার নতুন করে শুরু করতে পারত। আর যারা বড় চাষি, কমার্শিয়াল চাষি, ব্যবসাভিত্তিক যে খামারগুলো আছে, তাদেরকে যদি সহজ শর্তে ঋণ দেওয়া যেত, তাহলে মনে হয় যে তারা আবার ঘুরে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে পারত। রিমালের তাণ্ডবে ভেসে গেছে বরিশালের 9,214 হেক্টর পুকুর, দিঘি, বিল ও খামারের মাছ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিভিন্ন ধরনের মশলা চাষ করে কুষ্টিয়ার একটি গ্রাম পরিচিতি পেয়েছে মশলা গ্রাম নামে। সরকারি সহায়তায় গ্রামের রাস্তার পাশে, বাড়ির আঙিনায়, পুকুর পাড়ে আবাদ হচ্ছে মশলা।
কৃষি বিভাগ বলছে কৃষকদের মশলা বীজের উৎস হিসেবে গড়ে তোলা এই প্রকল্পের লক্ষ্য। হঠাৎ বদলে গেছে কুষ্টিয়া সদরের বাড়িয়া ভাদালিয়া পাড়া গ্রামের চিত্র। সব রাস্তায় এখন সারি সারি রঙিন খাঁচা। এমন ৬,০০০ খাঁচায় শোভা পাচ্ছে দারুচিনি, তেজপাতা সহ বিভিন্ন মশলার চারা। এরই মধ্যে গ্রামটি পরিচিতি পেয়েছে মশলার গ্রাম হিসেবে। শুধু রাস্তার পাশেই নয়, বাড়ির আঙিনা, পুকুর পাড়ে পড়ে থাকা জায়গায়, এমনকি বস্তায় চাষ হচ্ছে আদা ও হলুদ। এছাড়া আধুনিক পদ্ধতিতে চাষ হচ্ছে ক্যাপসিকাম, গোলমরিচ, জিরা, চুইঝাল সহ ১৩ ধরনের মশলা। মশলা গাছ লাগাইছি আমরা ১ মাস ধরে। এই গাছের লাগানোর জন্য রেডি আছি বা পরিচর্যা করছি। আদা, পেঁয়াজ, রসুন, কালিজিরা, গোমরি, এগুলো সবই আমার আছে। গ্রামের গর্ভ মশলা গ্রাম হিসাবে পরিচিত সব জায়গায় পেয়েছে। দেশে মশলা উৎপাদন বাড়াতে এই বছরের জানুয়ারি থেকে এই প্রকল্প হাতে নিয়েছে কৃষি বিভাগ। বলছে কৃষকদের মশলা বীজের উৎস হিসেবে গড়ে তোলা হবে। এই গ্রামে যদি আমরা মশলার চাষটা সম্প্রসারণ করতে পারি এবং এই মানুষগুলো যদি দক্ষ হয়, তাহলে এই দক্ষতা তাদের বৃদ্ধি পাবে এবং আশেপাশে গ্রামের কৃষকরাও এসে উদ্বুদ্ধ হবে। ৫ বছরের মশলা চাষের প্রকল্পে যুক্ত হয়েছেন প্রায় ১০০ পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোর ও সিরাজগঞ্জে চলনবিল এলাকায় একের পর এক কৃষি জমিতে চলছে পুকুর খনন। অবাধ খননে পরিবেশের ভারসাম্য বিনষ্টের পাশাপাশি ক্রমাগত কমছে কৃষি জমি। দ্রুতই কার্যকরী পদক্ষেপ না নিলে চলনবিলে ফসল উৎপাদন কমার আশঙ্কা করেছেন কৃষি কর্মকর্তারা। তবে প্রশাসন বলছে অবৈধ পুকুর খনন বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার বিস্তীর্ণ এলাকা জুড়ে চলনবিল, মাছ ও শস্যের বিপুল ভাণ্ডার। সম্প্রতি নাটোরে বিলের কৃষি জমিতে অপরিকল্পিতভাবে খনন করা হচ্ছে পুকুর। বিঘ্ন ঘটছে স্বাভাবিক পানি প্রবাহ। বিলের পানি নামতে না পারায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা, কমছে ফসল উৎপাদন। প্রশাসন থেকে বন্ধ না করলে কোনদিন বন্ধ হবে না, এবং এই পুকুর কাটা বন্ধ করলে এখনো চলনবিলের কিছুটা সৌন্দর্য থাকবে। একই অবস্থা সিরাজগঞ্জে। গত কয়েক বছরে কেবল তারাস উপজেলাতে অবৈধভাবে ৩,০০০ পুকুর খনন করা হয়েছে। এতে বিল হারাচ্ছে তার বৈচিত্র্য, কমছে কৃষি জমি। এই অবস্থায় সচেতনতার কাজ চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। পানি বাড়ানোর কোনো রাস্তা নাই। এই রাস্তা না থাকার কারণে আমাদের এই এলাকায় মানুষ, জনগণ, কৃষক মনে হয় আবাদ করে পারতেছে না। কৃষক ভাইদেরকে এখানে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে এই ভূমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন করে এটা ঠিক না, এবং এতে আমাদের বিশেষ করে যে দানাদার শস্য এটার উৎপাদন ব্যাহত হওয়ার। অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান চালানোর কথা জানিয়েছে প্রশাসন। বলছে চলনবিলের জীববৈচিত্র্য ও কৃষি সম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন। যে পুকুরগুলো খনন করা হচ্ছে এটি আসলে অবৈধ এবং আইন বহির্ভূত। এগুলো কোনোভাবেই অনুমোদন নেওয়া হয় না, অনুমতি নেওয়া হয় না। এই চলনবিল, হালতি বিলের জীববৈচিত্র্য, বাস্তু সংস্থান, কৃষি প্রকৃতি রক্ষার জন্য আমরা সচেতনতা বৃদ্ধি সহ সকল কার্যক্রম গ্রহণ করছি। স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বিলের প্রাকৃতিক জলাশয়ের মাছ দিন দিন কমছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার টেকনিক্যাল মোড়ে বাস কাউন্টারে মায়ের মরদেহের পাশে বসে কান্না করা সেই শিশু ও তার মায়ের নাম পরিচয় মিলেছে। 6 বছরের শিশুটির নাম ঈশা, মায়ের নাম রুনা খাতুন। পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা ঘোষপাড়া গ্রামের গোলাপ হোসেন নাসিমা খাতুন দম্পতির মেয়ে। রোববার রাতে শাহজাদপুর ট্রাভেলসের কাউন্টারে অসুস্থ হয়ে মারা যান রুনা খাতুন। 6 বছরের ছোট মেয়েকে নিয়ে ঈদ পালন করতে রোববার রাতে রুনা খাতুন ঢাকা থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। টেকনিক্যাল মোড়ে শাহজাদপুর ট্রাভেলস কাউন্টারে যাবার পর হঠাৎ অসুস্থ হয়ে মারা যান রুনা খাতুন। এ সময় মায়ের সঙ্গে মরদেহের পাশে বসে অঝরে কাঁদছিল শিশু ঈশা। হৃদয় বিদারক এই দৃশ্য দেখে তার নাম পরিচয় জানতে অনেকে কান্নারত ঈশার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন। এই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ঈদের দিন রুনার পরিবার দারুসালাম থানার মাধ্যমে মরদেহ বুঝে নেন। খবর হলে নেটে একটা মেয়ে মারা গেছে, একটা মেয়ে বসে কান্না করতেছে। তখন আমার নেট খুলে দেখেছে আমারই
মিয়া লাতিন। আমার মেয়ে অসুস্থ ছিল, অসুস্থ হয়ে মারা গেছে। আমি সব আইনি দাফন কাফন করেছি, নাতনিকেও পাইছি। স্থানীয়রা বলছেন রুনার স্বামী মারা যাওয়ার পর রাজশাহীর ইসরাফিল হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। সেই সংসারে জন্ম হয় শিশু ঈশা। আর ছোট বাচ্চাটা ছিল, ওই ছোট বাচ্চাটা যদি পরিচয় না দিত তাহলে কেউ চিনতে পারত না। ওই বাচ্চাটা চেয়ারম্যানের মেয়ে আর কি। রাজশাহী ওই মেয়েটার বিয়ে হয় 10-12 বছর আগে। 10-12 বছর আগে বিয়ে হয় বাচ্চাটা চেয়ারম্যানের, এবং ওই চেয়ারম্যানটাও এখানে আসছিল, আমার বাড়ির পাশে যেত, আমি দেখছি। পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে রুনা খাতুনের মৃত্যুর কারণ। ঘটনাস্থল ঢাকাতে এবং ওখানে সংশ্লিষ্ট থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে, পোস্টমর্টমও করছে, তদন্ত করে এবং পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে হয়তো বলা যাবে যে আপনারা জানতে পারবেন যে কী কারণে মেয়েটা মারা গেছে। সোমবার রাতে রুনার মরদেহ গ্রামের বাড়ি পাবনায় দাফন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের ছুটিতে পুরো শহর ফাঁকা হলেও ভিড় বিনোদন কেন্দ্র আর পার্কগুলোতে। ছুটি শেষে অফিস শুরু হলেও রাজধানীতে এখনও ঈদের আমেজ। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে আনন্দমুখর সময় পার করছেন রাজধানীবাসী। যানজট আর দূষণহীন ঢাকা শহরে প্রকৃতি মেলে ধরেছে তার পূর্ণরূপ। তাপদাহ আর ভ্যাপসা গরম শেষে প্রকৃতিতে এখন বর্ষা। এমন সময়ে ঈদের ছুটি, পরিবার স্বজনদের সঙ্গে সময় কাটানোর অপূর্ব সুযোগ। ঈদের তৃতীয় দিনে মেঘলা দিনে ছিল না গরমের ভোগান্তি। বেশ স্বস্তি নিয়ে চন্দ্রিমা উদ্যানে ঘুরতে এসেছেন অনেকেই। রাস্তাঘাট ফাঁকা থাকার কারণেই বের হওয়া, আর আজকে স্পেশালি ওয়েদারের কারণে বের হওয়া। ওয়েদারটা খুবই ভালো আজকে। আজকে একটু ঠান্ডা ওয়েদার, এজন্য একটু বেটার লাগছে আর কি। গতকালকেও বেরোতে চেয়েছিলাম, গতকালকে এই ওয়েদারের কারণে আর বেরোতে পারিনি, গরম অনেক ছিল। জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছেন অনেকে। ঈদের সময়টায় রাজধানীতে নির্ঝঞ্ঝাট পরিবেশ ও নির্মল বাতাস উপভোগ করেছেন সবাই মিলে। সব মিলে এবার ঈদ আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। বৃষ্টি হয়নি ঢাকা শহরে তেমন একটা, কুরবানিও তাড়াতাড়ি সম্পন্ন হয়েছে। বাসায় ছিলাম, ঈদের দিন অতিরিক্ত গরম ছিল, যার জন্য আজকে বের হয়েছি পরিবার নিয়ে সবাইকে নিয়ে। এই জায়গাটায় আমার প্রায়ই আসা হয়, আমার খুব ভালো লাগে এই জায়গাটায় আসতে, একটু বাতাস থাকে অলওয়েজ, এই জন্যই আসা হয়। এদিকে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ঈদের তৃতীয় দিনেও দেখা গেল তুফান ঝড়। সর্বোচ্চ 51টি শো চালিয়ে রেকর্ড করেছে সিনেমাটি। অনেক দর্শক টিকিট না পেয়ে ফেরত যাচ্ছেন। ঈদের সময় সিনেমা হলে এসে ফ্যামিলি নিয়ে উৎসব করতে পারে। আপনারা দেখবেন হলে কেউ চুপ নাই, সবাই হাততালি দিচ্ছে, ফান করছে, হাসতেছে, গানের সাথে নাচতেছে। তো এটাই আসলে ভালো লাগার বিষয়। আমরা এটাই করতে চেয়েছি আমি আসলে, যে সিনেমা যেন উৎসবের মতো হয়। ঈদ মানেই হচ্ছে পরিবার, পরিজন এবং সেই সাথে বাংলা সিনেমা। সো থ্যাংক ইউ রাফি, যে এরকম একটা সিনেমা তুমি ঈদের সময় উপহার দিয়েছো। এছাড়া ঈদে মুক্তি পাওয়া অন্য 4টি সিনেমা নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া জানান দর্শকরা। তাদের অভিযোগ, মাল্টিপ্লেক্স ছাড়া সাধারণ হলগুলোতে টিকিট কালোবাজারি হচ্ছে। হল মালিকদের এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান দর্শকরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এছাড়া এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে ধন্যবাদ সবাইকে।